একজন রহস্যময় ব্যক্তি অন্য একজনকে অপহরণ করে একটা জায়গায় নিয়ে গিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটাকে আর কেনই বা তাকে এভাবে খুন করা হলো। এই সব উত্তর আমরা পরেই জানতে পারবো। পরের দিন সকালে এলাকার লোকেরা পুলিশকে খবর দেয় যে একটা পোড়া মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ তৎক্ষণাৎ মৃতদেহটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এর পরের সিনে আমরা এমজি ফাইন্যান্স নামের একটা কোম্পানিকে দেখতে পাই। এই কোম্পানিটির কাজ অনেকটা ব্যাংকের মতো, কিন্তু দেখা যায় হঠাৎ করে একদল ডাকাত সেই ফিনান্স কোম্পানিতে ঢুকে যায় আর তারা হাতে বন্দুক নিয়ে সবাইকে সেখানে জিম্মি করে ফেলে। এরপর তারা বলতে থাকে, যদি 10 মিনিট আমাদের সাহায্য করো তাহলে আমরা শুধু গয়না আর টাকা নিয়ে চলে যাব, আর এর বাইরে কিছু হলে তোমাদের প্রাণটাও নিয়ে যাব। এমন হুমকিতে গ্রাহকরা সবাই ভয় পেয়ে চুপ করে যায়। এরপর ডাকাতেরা দ্রুত ফিনান্স কোম্পানির সমস্ত টাকা ও গয়না লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই এই সিনেমার হিরোকে। তার নাম আরভিন, যে কিনা একজন পুলিশ অফিসার। তার কাছে এখন এই ডাকাতির খবর পৌঁছানোর সাথে সাথে এই ডাকাত দল কোথায় আছে তা খুঁজে বের করার জন্য চলে যায়। এখন তোমরা হয়তো ভাবছো যে আরভিন কিভাবে এত নিখুঁত ভাবে জানলো যে ডাকাত কোথায় আছে। আসলে এই ডাকাত দলটি প্রথমবার ডাকাতি করছে না, এর আগেও তারা অনেক ডাকাতির ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারা শুধু ফিনান্স কোম্পানিকে টার্গেট করতো। কারণ সাধারণ কোনো ব্যাংকে ডাকাতি করলে ব্যাংক এবং পুলিশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব শক্তিশালী থাকে, যার ফলে সামান্য খবর পেলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যাংকে পৌঁছে ডাকাতদের হাতে নাতে ধরে ফেলে। কিন্তু ফিনান্স কোম্পানির ক্ষেত্রে ব্যাপারটা তেমন হয় না, তাদের সঙ্গে পুলিশের যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা দুর্বল থাকে। এখন পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যেতে পারে। এই কারণে তারা বারবার ফিনান্স কোম্পানিকে টার্গেট করে ডাকাতি করছিল। যাক, আরভিন তার তদন্তের মাধ্যমে এই বিষয়টা জানতে পারে এবং অন্যান্য পুলিশ অফিসারদের সাথে একটা মিটিং করে। সে বলে, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই দলটি চেন্নাইয়ে প্রবেশ করেছে এবং চেন্নাইয়ের কোনো একটা ফিনান্স কোম্পানিকে টার্গেট করছে। এদেরকে হাতে নাতে ধরার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। এদেরকে চোখ দিয়ে মাছ ধরার মতো আমরা ফিনান্স কোম্পানির গয়নাগুলোতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেবো। তাই ডাকাত দল আসবে এবং সবাইকে ভয় দেখিয়ে গয়না লুট করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। ঠিক এই প্ল্যান অনুসারে আরভিন জিপিএস এর মাধ্যমে জানতে পারে যে কোথায় ডাকাত দল আছে। এবার সে সেখানে গিয়ে তাদের সাথে ফাইট করে তাদের গ্রেফতার করে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা জিনিসপত্র পুলিশ মিডিয়ার সামনে দেখায়। এর থেকে আমরা বুঝতে পারি যে আরভিন নিখুঁত পরিকল্পনা করে অপরাধীদের ধরতে এক্সপার্ট। এরপর আমরা আবারও দেখতে পাই যে এই শহরের বাইরে আরো একটা পোড়া মৃতদেহ পাওয়া গেছে। এর আগে পাওয়া পুরুষ মৃতদেহটি কার তা পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি, আর তারই মধ্যে এই একই ধরনের ঘটনা আবারও ঘটেছে। তাই এবার রঞ্জিত কুমার নামের একজন দক্ষ পুলিশ অফিসারের হাতে এই কেসটা তুলে দেওয়া হয়। তাকে বলা হয়, আগের খুন এবং এই খুন একই প্যাটার্নে হয়েছে, এর পিছনে খুনিকে তা দ্রুত খুঁজে বের কর। রঞ্জিত কুমার এই কথা শুনে কেসটার তদন্ত শুরু করে। তবে সে তদন্ত শুরু করার পরে সিরিয়াল কিলার তার তৃতীয় খুনটা করে বসে। এবার ডাক্তার রিপোর্ট দিয়ে বলে যে আমার মনে হয় সে একজন অত্যন্ত বিপজ্জনক মানসিক রোগী, কেননা সে এই খুনগুলো এমন নিখুঁতভাবে করেছে যে মৃত ব্যক্তি কে সেটা শনাক্ত করা সম্ভব না। শুধু তাই নয়, সে কোনো প্রমাণও রেখে যায়নি। সে অত্যন্ত একটা মারাত্মক লেভেলের অপরাধী, যার কারণে তার বাইরে থাকাটা সবার জন্য বিপজ্জনক। এখন এই সব কথাবার্তা শুনে রঞ্জিত তার মনোবল না হারিয়েও তদন্ত চালিয়ে যেতে থাকে। এদিকে তার তদন্ত যখন এক পাশে চলছিল, তখন সিরিয়াল কিলার তার চতুর্থ খুনটিও করে ফেলে, যার ফলে এই কেসটা ক্রমশ আরো গুরুতর হয়ে ওঠে। অন্যদিকে আরভিনকে দেখানো হয় সে বেআইনি ট্যাবলেট পাচারকারীর একটা দলের খোঁজ খবর নিয়ে সঠিক পরিকল্পনা করে তাদের গ্রেফতার করেছে। একদিকে আরভিন তার কাছে আসা সব কেস সমাধান করে চলেছে, আর অন্যদিকে রঞ্জিত এই সিরিয়াল কিলিং কেসের সমাধান করতে না পেরে খুব সমস্যা পড়ছে, যার ফলে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রচুর বকা শুনতে হয়। তাই সে তার রিপোর্টগুলো নিয়ে অফিসারদের কাছে জমা দেয়, কিন্তু তারপরেও সিরিয়াল কিলার আরো একটা খুন করে। এরই মাঝে এক রাতে রঞ্জিত একটা তদন্তের জন্য রাতে একাই জিপ করে যাচ্ছিল। তবে হঠাৎ রাস্তায় তার একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঘটার